মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্রমণ পথিক। আজকে আমি যাচ্ছি বর্ধমান। আর বর্ধমানের কিছু জায়গা ঘুরে দেখার জন্যই আজকে আমার ভ্রমণ। আর এই জায়গাগুলো একদিনের ভ্রমণের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। কোথায় কোথায় যাচ্ছি বন্ধুরা, তোমরা তো বুঝেই ফেলেছো থাম্বনেল দেখে। বন্ধুরা, সারাদিন আজ সঙ্গে থাকো এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইব করা না থাকে, আর লাইক শেয়ার অবশ্যই করো। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাও। আর এখন আমার ট্রেন আসতে চলেছে, তাহলে চলো গিয়ে দেখা হচ্ছে বর্ধমান। হাওড়া বর্ধমান কর্ট লাইন ধরে ছুটে চলল হাওড়া বর্ধমান লোকাল ট্রেন। তখন গ্রীষ্মের দাবদাহের প্রকটতা বেশ দৃশ্যমান দুই পাশের মাঠ ময়দানে। দূরে সবুজ রেখার সারি আমার ট্রেনের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে চলেছে। নীল আকাশ ও কিছু সাদা মেঘের টুকরো তারই নীরব দর্শক। এসব দেখতে দেখতে পৌঁছে গেলাম বর্ধমান স্টেশন। অবশেষে হাজির হলাম বর্ধমান স্টেশনে। চলুন বাইরে যাওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, এখন এসে হাজির হয়েছি আমি বর্ধমান স্টেশনের বাইরে। এখান থেকে আমি অটো কিংবা টোটো নিয়ে প্রথম যাব গোলাপবাগ। সেখান থেকেই আজকের ভ্রমণে প্রথম সূচনা করব আমি। চলুন তাহলে টোটো নিয়ে যাওয়া যাক, টোটো কিংবা অটো নিয়ে যাওয়া যাক গোলাপবাগ। চলুন আপনাদের বর্ধমান স্টেশনের বাইরের চত্বরটা একবার দেখাই। এই হলো মেন স্টেশন অ্যাপার্টমেন্ট এরিয়া, আর তার পাশে এটা টোটো স্ট্যান্ড, যেখান থেকে এখন আমি টোটো বুক করে যাব গোলাপবাগ। আর তার পাশে অনেক খাবারের স্টল রয়েছে। বর্ধমান স্টেশন চত্বরের বাইরে থেকে উঠে পড়লাম একটা টোটোতে। প্রথম গন্তব্য গোলাপবাগ, আর ভাড়া মাত্র 30 টাকা। টোটো জিটি রোড ধরে ছুটে চলল সোজা। এরপর গোলাপবাগ মোড় থেকে বাম দিকে মোড় নিয়ে টোটো এসে পৌঁছালো জুলজিক্যাল পার্কের সামনে। আর এই রাস্তার নাম দিলকুশা এভিনিউ। অবশেষে হাজির হলাম ডিয়ার পার্ক। আপনারা যে রাস্তা দেখছেন এই রাস্তা সোজা চলে গেছে জুলজিক্যাল পার্কের ভিতরে। চলুন সময় নষ্ট না করে এবার পৌঁছে যাই সেখানে। এখন আমি এসে উপস্থিত হয়েছি বর্ধমান জুলজিক্যাল পার্কের ভিতরে, কিন্তু আজকে বৃহস্পতিবার হওয়ার কারণে এটা বন্ধ আছে। আর আমার এই তথ্য জানা ছিল না, এই কারণে আমি এসে উপস্থিত হয়ে গেছি, কিন্তু আজকে বন্ধ। তাহলে অন্য কোনো দিন আসার জন্য একটা পরিকল্পনা রাখতে হবে আজকে। তাহলে এখান থেকে অন্য কোথাও এই জুলজিক্যাল পার্ক ছেড়ে যাওয়ার আগে চলো দেখে নিই এখানকার কিছু নিয়মকানুন। প্রথমে এলাম টিকিট কাউন্টারের সামনে। আজ বৃহস্পতিবার, তাই বন্ধ রয়েছে। 5 থেকে 8 বছর বয়সের বাচ্চাদের জন্য টিকিটের মূল্য 10 টাকা এবং 8-এর ঊর্ধ্বে বয়স হলে টিকিটের মূল্য 25 টাকা। এবং এই চিড়িয়াখানা বিভিন্ন সময়ে বিভিন্ন টাইমে খোলা থাকে। মার্চ থেকে সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সকাল 9টা থেকে বিকাল 4:30টা পর্যন্ত খোলা থাকে। এই জুলজিক্যাল পার্কে খাবার জল নিয়ে প্রবেশ করা গেলেও কোনো খাবার জিনিস নিয়ে প্রবেশ করা যায় না, যেহেতু এখানে
আজ প্রবেশ করা গেল না, চলুন সময় নষ্ট না করে বাইরে যাওয়ার রাস্তা ধরি। তো বন্ধুরা, চিড়িয়াখানার জন্তু জানোয়ার তো দেখা হলো না, একটা জিনিস তোমাদের দেখাই। কি ভীষণ বড় বড় গাছ আছে এখানে, দেখো কি বিশাল বড় গাছটা। আর ছায়াঘেরা অঞ্চল, বেশ সুন্দর লাগছে জায়গাটা। চলো যাওয়া যাক। পাশে একটা পার্ক রয়েছে, পার্কটায় কিছুক্ষণ ওয়েট করা যাক। আমি জুলজিক্যাল পার্কের গেট থেকে বেরিয়ে এলাম, আর গেটে ঢোকার রাস্তায় এই রকম একটি বোর্ড রয়েছে, যেখানে দিক নির্দেশও দেওয়া রয়েছে। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, এই চত্বরেই রয়েছে বন দপ্তরের অফিস। এটা হলো বর্ধমান ডিস্ট্রিক্টের মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম, মানে যাকে বলে তারামণ্ডল। কিন্তু বর্তমানে এই তারামণ্ডলে কোনো শো আর করা হয় না। এখানে খোঁজ নিয়ে যেটা আমি জানলাম, বহু পূর্বে আমি তারামণ্ডলে এসেছিলাম, তখন কিন্তু এখানে রেগুলারলি শো করা হতো, কিন্তু বর্তমানে এই শো বন্ধ হয়ে গেছে। আর তার পাশেই আছে কিন্তু ডিয়ার পার্কটা, যেখান থেকে আমি ঘুরে এলাম। এই ডিয়ার পার্কের ঠিক অপোজিট সাইডে রয়েছে বর্ধমান ইউনিভার্সিটি। আপনারা দেখছেন বর্ধমান ইউনিভার্সিটি রবীন্দ্রনাথ টেগোর গেটটা। এর পরবর্তী ডেস্টিনেশন 108 শিব মন্দির। এখান থেকে অটো বা টোটো নিয়ে আমি যাব 108 শিব মন্দির। তাহলে চলুন যাওয়া যাক। আবারও গোলাপবাগ মোড় থেকে টোটোতে চড়ে বসলাম। গন্তব্য বর্ধমান 108 শিব মন্দির। ভাড়া 20 টাকা। জিটি রোড ধরে পৌঁছে গেলাম নবাবহাট যাওয়ার মোড়ে। সেখান থেকে শেখামপুর শাহাপুর রাস্তা ধরে পৌঁছলাম 108 শিব মন্দির। বর্ধমান স্টেশন থেকে এর দূরত্ব প্রায় 5.5 কিলোমিটার। এটাই 108 শিব মন্দিরের প্রধান গেট বা তোরণ। এর ডান দিকে রয়েছে 4 হুইলার 2 হুইলার পার্কিংয়ের জোন, আর বাম দিকে রয়েছে রেস্টুরেন্ট, বিশ্রামাগার, টিকিট কাউন্টার, পানীয় জলের ব্যবস্থা ও জুতা রাখার স্থান। মন্দির চত্বরে প্রবেশের জন্য জনপ্রতি 2 টাকা টিকিটের প্রয়োজন হয় এবং জুতা রাখার জন্য 1 টাকা লাগে। দিনের বেলায় স্নান করে পূজা দেওয়ার জন্য মন্দিরের পাশে বিশ্রামাগারের বন্দোবস্ত। যদি কোনো ভক্ত দান করতে ইচ্ছুক হন, তাহলে টিকিট কাউন্টারে যোগাযোগ করতে পারেন, কারণ সেখানে কুপনের মাধ্যমে দান দেওয়ার বন্দোবস্ত রয়েছে। চলুন এইবার প্রবেশ করি ভিতরে। সারা ভারতবর্ষ তন্ন তন্ন করে খুঁজেও এই রকম 108 শিব মন্দির কেবলমাত্র 2টি পাওয়া যায়, আর আশ্চর্যজনকভাবে 2টি পূর্ব বর্ধমান জেলায়। একটি অম্বিকা কাল্লায়, আরেকটি হলো বর্ধমানের নবাবহাটের এই মন্দিরটি। চলুন স্যাটেলাইট বার্ডস আই ভিউতে দেখে নিই এই 108 শিব মন্দির কেমন দেখতে লাগে। আয়তক্ষেত্রাকারে 109 শিব মন্দির পরপর সাজানো আছে। মাঝের এই রাস্তা মন্দির চত্বরকে প্রায় সমান 2টি ভাগে ভাগ করেছে। 2 ভাগের মাঝে রয়েছে একটি করে ডিম্বাকৃতি পুকুর বা সরোবর। মন্দির চত্বরে প্রবেশ করে দেখা যায় 108 মন্দির ছাড়াও আরও অনেক কিছু রয়েছে। প্রবেশের পরেই ডান দিকে রয়েছে একটি ছায়াযুক্ত বসার জায়গা, তার সামনেই স্টিলের গ্রিল দিয়ে ঘেরা আরেকটি চতুষ্কোণ জায়গা। তার মধ্যে কতগুলি বিশেষ ধর্মীয় মূর্তি রয়েছে, আর তার গেটে রয়েছে একটি বড় ঘণ্টা। 108 শিব মন্দির চত্বরের মধ্যে প্রধান গেট দিয়ে প্রবেশের পর ডান দিকে প্রথম যে মন্দিরটি দেখা যায়, সেটাতেই প্রধানত পূজা হয়। চলুন
এবার দর্শন করে নেই এই মন্দিরের দেবাদিদেব মহাদেবকে। এখন এখানে বিকালে পূজার তোড়জোড় চলছে। চলুন অন্তরের প্রণাম জানানোর সঙ্গে সঙ্গে রাজবেশে থাকা লিঙ্গরূপী মহাদেবকে দর্শন করে আজকের ভ্রমণের সঙ্গে জীবন সার্থক করি। 109টি মন্দিরের প্রত্যেকটিতে পূজা হয় এবং এই মন্দিরটিতে বিশেষভাবে পূজার বন্দোবস্ত করা হয়। আর এখানেই প্রথমে আমি দেবাদিদেব মহাদেবকে দর্শন করব। আপনারা চাইলে পূজা দিতে পারেন। পূজার সময়সূচি আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। চলুন এইবার ঘুরে দেখি 108 মন্দিরের সব কয়টি। সম্পূর্ণ চত্বর পরিক্রমার সঙ্গে সঙ্গে চলুন আপনাদের জানাই এই মন্দিরের স্থাপনের ইতিহাস। সময় বিচারে এই মন্দিরের বয়স 236 বছর। কথিত আছে নবাবহাট একসময় প্রাকৃতিক দুর্যোগ ও মন্বন্তরের কারণে জনশূন্য হয়ে পড়ে। ঠিক সেই সময়েই ইংরাজদের সঙ্গে বর্ধমানের রাজা তিলকচাঁদের পত্নী রানী বিষ্ণুকুমারীর গোলযোগ সৃষ্টি হয়। মহারানীর বিরুদ্ধে শুরু হয় নানা রকমের ষড়যন্ত্র। বিরোধিতা মিটে গেলে ভক্তিমতী রানী দৈব উপদেশ পেয়ে নবাবহাটের এই মন্দিরটি নির্মাণ করেন। মহারানী বিষ্ণুকুমারী যখন এই মন্দির প্রতিষ্ঠার বাসনা করেছিলেন তখন তার সঙ্গে দশনামী শৈব সম্প্রদায়ের অনুপ্রেরণা ছিল বলে জানা যায়। মহারানী বিষ্ণুকুমারী মন্দিরের নির্মাণ কার্য 1788 খ্রিস্টাব্দে আরম্ভ করেন এবং সম্ভবত 1790 খ্রিস্টাব্দে এই নির্মাণ কার্য শেষ হয়। 108টি শিব মন্দির নামে 108 হলেও এগুলির প্রকৃত সংখ্যা 109টি। অতি রমণীয় পবিত্র এই স্থান। এই স্থান মহান পুণ্যক্ষেত্র, এক জাগ্রত ধর্মক্ষেত্র, এক শৈবক্ষেত্র। এই 108 শিব মন্দিরে কালো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ বিরাজ করছেন। শিবের প্রাচীন মূর্তি লিঙ্গাকৃতি, কোথাও শুধু লিঙ্গ, কোথাও বা যোনি বা গৌরীপট্ট ভেদকারী লিঙ্গ। বর্ধমানের এই 160 মন্দিরের লিঙ্গগুলি যোনি বা গৌরীপট্ট ভেদকারী। গাছের ছায়াযুক্ত যে বিশ্রামের জায়গা রয়েছে তার ডান দিকে কর্নারে রয়েছে একটি পবিত্র বটগাছ। ভক্তরা মনস্কামনা পূর্ণ হওয়ার উদ্দেশ্যে যেখানে লাল কার বা সুতা বাঁধার প্রচলন রয়েছে। এই স্থানটি স্টিল দিয়ে ঘেরা এবং বেশ সুসজ্জিত। সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা, যা স্থানের আকর্ষণীয়তাকে আরও বৃদ্ধি করেছে। স্টিল দিয়ে ঘেরা সুসজ্জিত অংশটির একটি বিশেষ নাম রয়েছে। এর নাম মানব নন্দী পার্ক। তবে এটা পরবর্তীকালে সংযোজন করা হয়েছে বলেই মনে হয়। এইবার চলে এলাম ঘেরা জায়গাটার মধ্যে। প্রবেশতোরণের সম্মুখে রয়েছে নন্দীর মূর্তি। সেটা পার হলেই চোখে পড়ে একটি বড় চতুষ্কোণ চৌবাচ্চার মধ্যে পদ্ম ফুলের চাষ। তবে পদ্ম গাছগুলো নবীন বলেই মনে হচ্ছে। ভিতরটা বেশ সুসজ্জিত, বেশ কিছু ফুলের গাছ রয়েছে। এখানে লৌহ স্তম্ভের সঙ্গে যুক্ত সমান্তরালভাবে সাজানো 108টি ঘণ্টা রয়েছে। আর সম্মুখে দুই পাশে রয়েছে শিব পার্বতী ও
ও মা পার্বতীর সংসারের টেরাকোটা সদৃশ্য মূর্তি। চাতালের ওপর দুই নন্দীর মাঝে রয়েছেন দেবাদিদেব মহাদেব চন্দ্রচূড়ের মূর্তি। এদের সকলকে প্রণাম জানিয়ে চোখ ফেরালাম বাম দিকে। সরোবরের ওপর জপের মালার মতো মন্দিরগুলির প্রতিবিম্ব জলছবির মতো দৃশ্যমান। সরোবরের চারদিকে বাগানের সবুজের মাঝে জপমালার মতো ফুটে থাকা জলছবি আপনাকে মোহিত করে দেবে। একশো আট শিব মন্দির চত্বরে রয়েছে দুটি ডিম্বাকৃতি সরোবর। এই সরোবরের চারপাশে রয়েছে সুসজ্জিত বাগান। প্রতিটি সরোবরে রয়েছে দুটি করে ঘাট। মহারানী এই সরোবর খনন করিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল যাতে পূর্ণার্থীরা পূজার পূর্বে স্নান করে পবিত্র চিত্তে পূজা দিয়ে দেব দর্শন করতে পারেন। মহারানী বিষ্ণুকুমারী বিশ্বাস করতেন যে প্রথম মন্দির থেকে শেষ মন্দির পর্যন্ত যে কোনো ভক্তের মন্দির পরিক্রমা করা 108 বার মন্ত্র উচ্চারণ অপেক্ষাও অধিক ফলদায়ক। প্রতিটি সরোবর এমনভাবে খনন করা হয়েছে যে তার চারপাশে থাকা মন্দিরগুলির মালার মতো প্রতিবিম্ব খুব সুন্দরভাবে প্রতিফলিত হয়। পূর্ব দিকের কিছু দূরে আয়তক্ষেত্র থেকে বিচ্ছিন্ন করা একটি ছোট অর্থাৎ 109তম মন্দির নির্মিত হয়েছিল এই মেরুকে প্রদক্ষিণ করার জন্য। অর্থাৎ মোট মন্দিরের সংখ্যা 108 নামে পরিচিত হলেও প্রকৃত সংখ্যা 109টি। আর এখন আমি উপস্থিত হলাম একটি সরোবরের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সরোবরের জলের উপরে মালার মতো সাজানো পরপর মন্দিরগুলোর বেশ সুন্দর একটি প্রতিবিম্ব। যে কোনো ভক্তের কাছে এই প্রতিবিম্বের ছবি অত্যন্ত মনোমুগ্ধকর। একশো আট মন্দিরের কেন্দ্রস্থলে যে দুটি সরোবর বা পুকুর রয়েছে তা খননের উদ্দেশ্য তো আপনাদের আগেই জানিয়েছি। তবে এই দুটি পুকুরে প্রচুর মাছ রয়েছে, যার নমুনা আপনারা দেখতে পাচ্ছেন। মন্দিরগুলির প্রতিবিম্ব ফুটে উঠেছে সরোবরের জলে। তার সঙ্গে উপরি পাওনা হিসাবে রয়েছে স্নিগ্ধ শান্ত পরিবেশে কোকিলের সুমিষ্ট কুহু ডাক। 108 মন্দির দর্শন করে যদি পরিক্রমার পর ক্লান্ত হয়ে পড়েন তাহলে গাছের ছায়ায় ঘাটের পাশে দুদণ্ড জিরিয়ে নিতেই পারেন। আর প্রায় নিস্তব্ধ পরিবেশের মধ্যে গাছগাছালির থেকে ডেকে ওঠা পাখির সুমিষ্ট গান, সরোবরের মাছের ঝাঁকের নির্ভয় বিচরণ আর স্নিগ্ধ আধ্যাত্মিক পরিবেশ আপনার প্রাণ জুড়িয়ে দেবে। দুর্বার কোনো ভালো লাগা, কোনো আধ্যাত্মিক মার্গের আকর্ষণ ভুলিয়ে দেবে আপনার সময় অনুভূতিকে। যদি আপনি আধ্যাত্মপথে পথিক হন তাহলে খুঁজেও পেতে পারেন আধ্যাত্ম মার্গের পথ। মহারানী বিষ্ণুকুমারী ছিলেন অত্যন্ত ধার্মিক। তার মনের স্বাদ ছিল একটি জপমালার ন্যায় মন্দির স্থাপন করবেন। তার ইচ্ছে মতোই পরিকল্পনা মাফিক ঐতিহ্যমণ্ডিত এই মন্দির তিনি স্থাপন করেছিলেন। মাছেদের জলকেলি অনেক দেখা হলো, চলুন এবার যাই মন্দিরের অন্য স্থানে। হ্যাঁ বন্ধুরা, বর্ধমানের 108টা মন্দির যে অঞ্চলে আছে, মানে সেই মন্দির চত্বরে আজকে আমি সমস্ত জায়গাটা ঘুরে দেখালাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই অঞ্চলটা না ভীষণ রকম সুন্দর একটা অঞ্চল। এই জায়গাটায় প্রবেশ করলেই এমন একটা পবিত্র ভাব আছে, না দেখলে বা না আসলে এটা কিন্তু বোঝা যায় না। আর নিস্তব্ধ এরিয়া, চারদিকে 108টা শিব মন্দির এবং 109টা লিঙ্গ রয়েছে এখানে। মাঝখানে দুটো পুকুর রয়েছে, তার চারদিকে দিয়ে ঘিরে রয়েছে
বাগান, সুন্দর বাগান করে রাখা রয়েছে। আর পরিবেশটা ভীষণ সুন্দর, এবং এত সুন্দর পরিবেশ যেটা না এলে কিন্তু বোঝা যাবে না। সম্পূর্ণ এরিয়াটা আমি একবার নয়, আমি 3বার পরিক্রমা করেছি। তো এরপরে আমি আরেকবার পরিক্রমা করছি তোমাদের দেখানোর জন্য। কি সুন্দর মন্দিরগুলো দেখো, যেখানকার কনস্ট্রাকশনগুলো, মন্দিরের কনস্ট্রাকশনগুলো এত সুন্দর, এবং পরপর ছোট ছোট মন্দির, ভীষণ সুন্দর লাগছে। আর প্রত্যেকটার মাথায় এক চূড়োতে একটা করে পতাকা রয়েছে, আর প্রত্যেকটা মন্দিরেই কিন্তু একটা করে লিঙ্গ রয়েছে, শিবলিঙ্গ। আর বাগান দেখো, ভীষণ সুন্দর বাগান করা রয়েছে, আর পরিবেশটা এত সুন্দর, নিস্তব্ধ, লোকজন নেই। শিবরাত্রি বা অন্য কোনো অনুষ্ঠানের দিন এই অঞ্চল একদম লোকে জনারণ্যে ভর্তি থাকে, একদম লোকজনে ভর্তি থাকে এই অঞ্চলটা। প্রত্যেকটা মন্দির কিন্তু এখন মানে কোনো রকম মানুষজন নেই, আর নিস্তব্ধ এরিয়া। পাখি পক্ষীর ডাক এবং বাইরের কিছু কাজকর্মের আওয়াজ ছাড়া আর এখানে কিছুই পাওয়া যাচ্ছে না, কোনো শব্দ নেই। তবে যারা নিস্তব্ধতা পছন্দ করো, রিলিজিয়াস প্লেস পছন্দ করো, আসতে পারো। এই 108টা মন্দির চত্বর, বর্ধমান, ভীষণ সুন্দর জায়গা। দেখো বাগানটা কি সুন্দর রয়েছে, এবং বাগানের মাঝখানে রয়েছে একটা পুকুর। এই টোটাল চত্বরের মাঝখানে দুখানা পুকুর রয়েছে, এবং তার মাঝখানে একটি রাস্তা রয়েছে। রাস্তাটা টোটাল চত্বরটাকে দুটো ভাগে ভাগ করেছে, এবং দুই ভাগেই একটা করে পুকুর, এবং পুকুরের চারদিকে গাছপালায় পরিপূর্ণ। বাহারে গাছ, ফুলের গাছ, এবং বড় গাছ, মানে আম জামের মতো গাছও এখানে কিন্তু রয়েছে। তবে বন্ধুরা, যারা রিলিজিয়াস প্লেস পছন্দ করো, অবশ্যই এসো কিন্তু এই জায়গাটায়। ভীষণ সুন্দর একটা উপলব্ধি পাবে। আমি বহু বছর আগে এখানে এসেছিলাম, কিন্তু এত সুন্দর করে সাজানো ছিল না জায়গাটা। এখন দেখছি ভীষণ সুন্দরভাবে সাজানো হচ্ছে জায়গাটাকে, খুব সুন্দর লাগলো, ভীষণ সুন্দর লাগলো। আর যারা ভিডিওটা দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। কি বড় বড় গাছ রয়েছে ভিতরে, দেখুন, বড় বড় গাছ রয়েছে। চলো তাহলে বন্ধুরা, এবার মন্দির চত্বরের বাইরে যাওয়া যাক। সমস্ত মন্দিরটাই প্রায় আমার দেখা হয়ে গেছে, তাহলে এবার বাইরে যাওয়া যাক, চলো। জপমালায় 108টি পুঁথি বা দানা থাকে, এবং এছাড়া একটি অতিরিক্ত দানা বা পুঁথি থাকে, যাকে মেরু বলা হয়। হিন্দুদের নিকট 108 সংখ্যার একটি ইন্দ্রজালিক প্রভাব আছে। 108 সংখ্যা বিষয়ে অনেক ব্যাখ্যাও আছে। যাই হোক, রানী বিষ্ণুকুমারী বালেশ্বর মন্দিরের আটচালার নকশাকে নমুনা হিসাবে সাজিয়ে বর্তমানের নবাহাটে 108 শিব মন্দিরের প্রতিষ্ঠা করলেন 1788 খ্রিস্টাব্দে। 108 দুধের মতো সাদা আটচালা সংযুক্ত মন্দিরের ভিতরে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ নির্মিত হয়েছিল, যা আয়তাকার মুক্তা মালার হারের মতো দেখতে হয়েছিল। বাইরের দেয়াল 108 মন্দিরের পিছনে সংযুক্ত। 108টি দরওয়াজা, যা ভিতরে উন্মুক্ত। প্রতিটি মন্দিরের আয়তন 10x10 এবং উচ্চতা 15 ফুট, কিন্তু কোনো মন্দিরে কোনো রকম টেরাকোটার অলঙ্কার নেই। সব মন্দিরগুলোই একই রীতিতে নির্মিত। এইবার মহেশ্বরকে অন্তরের প্রণাম জানিয়ে ফিরে চললাম বাড়ির পথে। ভিডিও কেমন লাগলো
জানানোর অনুরোধ রইল।